আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ফের পারমাণবিক যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার। এরপর জানিয়ে দিব ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক। এদিকে পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। এরপর জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়ালো। আরও জানিয়ে দিব ট্রাম্পের ফেরার আগে ইউক্রেনের রুশ মার্কিন স্বার্থের লড়াই। সর্বশেষ জানিয়ে দিব পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সরকারের তোড়জোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফের পারমাণবিক যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার। আবারও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ শত্রুদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলেছেন, কোরীয় উপদ্বীপ কখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকির সম্মুখীন হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিম জং উন আরও বলেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির। তাদের কারণে কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। এর আগে পিয়ংইয়ং এর ভূখণ্ডে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্র আক্রমণ করলে উত্তর কোরীয় বাহিনী বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছিলেন কিম জং উন। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, শত্রুরা যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে, সশস্ত্র বাহিনী ব্যবহার করার চেষ্টা করে, আমরা পারমাণবিক অস্ত্রসহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব। ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক। গাজায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে নানা হুঙ্কার দিয়ে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান। দেশটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। এবার তারা ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। মঙ্গলবার 19 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরদোগান বলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্ক তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। তিনি তুরস্কের আকাশসীমা ব্যবহার করে কপ সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার টানপড়নের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ব্রাজিলে G20 সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, কপ সম্মেলনে যোগ দিতে ইসরায়েলের প্রেসিডেন্টকে আমরা আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেইনি। আমরা তাদের বিকল্প রুট আর উপায় খোঁজার কথা বলেছি। প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানে অনুষ্ঠিত কপ সম্মেলনে যোগ দেননি ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতির মূল্যায়নের আলোকে এবং নিরাপত্তার কারণে আজারবাইজানে জলবায়ু সম্মেলনে সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রাশিয়া যদি ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তা স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত। ফলে যুদ্ধ ছড়ানোর উস্কানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই আসছে বলে ধরে নেবে ইইউ। বৃহস্পতিবার 21 নভেম্বর সকালে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে এ মন্তব্য এলো। ইরানের বিমান বাহিনী বলেছে, রাশিয়া আজ ভোরে অস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায়। ইইউ বলেছে, তারা এখনো ICBM ব্যবহার করা নিয়ে নিশ্চিত নয়। ইউক্রেনের দাবি খতিয়ে দেখেছে তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যাচাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ইইউ তাদের নিজস্ব সামরিক তথ্য বিশ্লেষণ করছে। ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অস্ত্র দিয়ে হামলা যুদ্ধে পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে প্রতিনিধিত্ব করবে। যদিও আমরা সম্পূর্ণ তথ্যের মূল্যায়ন করছি, তবে এটি সত্য হলে এটা স্পষ্ট এক ধরনের আক্রমণ, যা পুতিনের পক্ষ থেকে আরেকটি সুস্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে চিহ্নিত হবে।
গাজায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়ালো। ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা ১৩ মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা নিহত বেসামরিক এবং হামাস যোদ্ধাদের তালিকা পৃথকভাবে করেন না। তবে তারা বলেছে নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ১৭,০০০-এর বেশি জঙ্গিকে হত্যা করেছে। তবে এর সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪০,০৫৬ জন নিহত এবং ১,০৪,২৬৮ জন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে বা চিকিৎসকরা যেতে পারেনি। এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়েছে। মূলত হামাস যোদ্ধারাই এ যুদ্ধ শুরু করে। তারা গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। তখন প্রায় ১,২০০ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিলেন। এর চেয়ে জঘন্য কাজটা ছিল ২৫০ জন নিরাপদ মানুষকে অপহরণ করে গাজায় নিয়ে আসা। প্রায় ১০০ জিম্মি এখনও গাজার ভিতরে রয়েছেন। তাদের মধ্যে কতজন বেঁচে আছেন তা নিশ্চিত নয়। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহতের সংখ্যা ৩,৫৮০ জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ১৫,০০০-এর বেশি আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের বহু গ্রাম। ট্রাম্পের ফেরার আগে ইউক্রেনের রুশ মার্কিন স্বার্থের লড়াই। ইউক্রেন যুদ্ধে ফলাফলকে প্রভাবিত করতে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র ২ মাস আগে এসব পদক্ষেপ নেওয়া হলো। ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ থামানোর যে দাবি ট্রাম্প করেছে, তার আগে মস্কো চাচ্ছে যতদূর সম্ভব ইউক্রেনে ভূমি দখল বাড়াতে, আর বাইডেন চাচ্ছেন দীর্ঘদিনের রেড লাইন ভাঙতে। ইউক্রেন ইতোমধ্যে বাইডেনের কথা মতো প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিয়েভ। এ প্রেক্ষাপটে বাইডেন $৩০০ মিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাইডেন প্রশাসন বলছে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নীতি পরিবর্তনের পেছনে কাজ করছে রাশিয়ার হয়ে ইউক্রেনের উত্তর কোরিয়ার সেনাদের লড়াইয়ে যোগদান। যুক্তরাষ্ট্র এটাকে গুরুতর উস্কানি বলে মনে করে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তেজনাকে আরও তুঙ্গে তুলেছেন পারমাণবিক অস্ত্রের ব্যবহারের নীতি পরিবর্তন করে। মস্কোর দাবি এর মাধ্যমেই ইউক্রেনের পরাজয় নিশ্চিত হবে। পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সরকারের তোড়জোড়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তেহরিকি ইনসাফ। এ বিক্ষোভ দমনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাওয়ালপিন্ডির ১৪০ ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং ৪ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কর্মসূচি ঠেকাতে প্রস্তুত রয়েছে ১০,০০০ পুলিশ। গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রবেশের পথগুলো কন্টেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে। আজ বন্ধ হয়ে যেতে পারে ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের মোবাইল ইন্টারনেট। শহরের ৫০টি স্থান অবরুদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে। পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে যেন প্রবেশ করতে না পারে সেই চেষ্টা চলছে। পুলিশ সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ৫০টি প্রবেশপথ পণ্যবাহী কন্টেইনার ব্লেডযুক্ত তার ও কাটা তার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কেবল পুলিশ প্রস্তুত নয়, বাহিনীর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এছাড়া সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।